আসসালামু আলাইকুম। ব্রিটিশ থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠান এবং রাজনৈতিক গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউস বলেছে বাংলাদেশ আওয়ামী লীগের ফিরে আসা অনিবার্য। এখন এই যে আওয়ামী লীগের পক্ষে একটা কঠিন বক্তব্য উপস্থাপন করা যে ফিরে আসা অনিবার্য, এই বক্তব্যের অন্তর্নিহিত তাৎপর্য কী? চ্যাথাম হাউস তো ব্রিটিশ সরকারের কাছ থেকে বেতন পায় না, তাদের হল ভাড়া কোত্থেকে আসে? তারা যে মানুষগুলোকে জড়ো করে নিয়ে আসে, এদের বিমান ভাড়া, হোটেলে থাকা, লাঞ্চের ব্যবস্থা, এগুলো কোত্থেকে আসে? এগুলো আসে যে দলগুলোর বা যে প্রতিষ্ঠানের পক্ষে এরা কথা বলে, এরা এদেরকে অর্থ সরবরাহ করে। আপনারা জানেন শেখ হাসিনা 15 বছর 7 মাস এদেশের সমস্ত সম্পদ লুট করে নিয়ে গেছে। প্রতি 1 কেজি মোটা চাল থেকে সে 45 টাকা লুট করেছে। সারের দাম বাড়িয়ে, কীটনাশকের দাম বাড়িয়ে 15 টাকার চাল সে 60 টাকা করেছে, যেটা ওই যে মোটা চাল 28 আর কি, যেটাকে 28 বলে, বিয়ার 28। তো ওর কাছে বিলিয়ন বিলিয়ন ডলার রয়েছে, শত শত হাজার হাজার বিলিয়ন ডলার রয়েছে। এখন সে যেহেতু এই দেশ থেকে উৎখাত হয়ে গেছে, এই দেশে সে অকার্যকর হয়ে গেছে, অপাংতেয় হয়ে গেছে, এখন তার পক্ষে কথাগুলো তো বলাতে হবে। এজন্য সাদা চামড়ার লোক ভাড়া করেছে, তাদেরকে অর্থ দিয়ে বলাচ্ছে। কিন্তু চ্যাথাম হাউস কি বাংলাদেশ আওয়ামী লীগ সম্বন্ধে তেমন কোনো ধারণা রাখে? আওয়ামী লীগের যে অতীত রেকর্ড, তারা বাংলাদেশে যে 15 বছর 7 মাস থেকে গণহত্যা চালিয়েছে, তাদের ভবিষ্যৎ পরিকল্পনা সম্বন্ধে কি এই চ্যাথাম হাউস কোনো ধারণা রাখে? তারা যে বাংলাদেশে আয়নাঘর, গুম, খুনু, হত্যা এগুলো চালিয়েছে, এগুলো সম্বন্ধে তারা কিছু বলে না। আওয়ামী লীগ 15 বছর 7 মাস বাংলাদেশে শাসন ক্ষমতা চালানোর পর পালিয়ে যেতে হলো কেন? এ টু জেড পুরো শেখ পরিবার কেন পালিয়ে গেল? এই চ্যাথাম হাউসরা কি সেগুলো বুঝে? তারা আরও কয়েকটি দেশের কথা বলেছে যে 2022 সালের শ্রীলঙ্কার রাজাপাকসে সেও ক্ষমতাচ্যুত হয়েছে। তারপর 2025 সালে নেপালের ওলি, সেও ক্ষমতাচ্যুত হয়েছে। রাজাপাকসে তো পালিয়ে গিয়েছে 2022 সালে শ্রীলঙ্কার ক্ষমতা ছেড়ে। ওলি তো দেশের ভিতরে ছিল, কারণ সে রাষ্ট্রীয় বাহিনীকে গণহত্যা করার কোনো নির্দেশ দেয়নি। কিন্তু শেখ হাসিনা তার ঘটিবাটি নিয়ে পালিয়ে গেছে। তার নেতা কর্মী এবং উগ্র জঙ্গি চরমপন্থী এক্সট্রিমিস্ট সমর্থকরাও পালিয়ে গেছে। কথা বুঝতে পেরেছেন? এই অপাংতেয় রাজনৈতিক দলটাকে বিশ্বের বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্কে এখন শেখ হাসিনা অর্থ সহায়তা দিয়ে আলোচনায় রাখার চেষ্টা করছে। হ্যাঁ, আওয়ামী লীগের একটা জনসমর্থন রয়েছে। সংখ্যালঘু হিন্দুদের প্রায় 100%ই আওয়ামী লীগকে সমর্থন করে। মুসলমানদের মধ্যেও কিছু চরমপন্থী উগ্র এক্সট্রিমিস্ট জঙ্গি মনোভাবাপন্ন সমর্থকরা কিছু তো রয়েছে। তো এখন যদি কিছু সমর্থক থাকে 1 কোটি 1.5 কোটি, এই জন্য কি একটা দলকে সেই দেশে এই কার্যকর করা যাবে? বিশ্বের যে সমস্ত দেশে গণহত্যা চালিয়েছে সে সমস্ত দেশে কি তাদের দল চলে? জার্মানির হিটলারের যে নাৎসি বাহিনী, সেটা কি চলে? চলে না তো। পৃথিবীর বহু দেশে যারা ফ্যাসিস্ট, জঙ্গি, চরমপন্থী, তাদের দল চলে না। হয়তো কিছুদিন রাষ্ট্রীয় বিভিন্ন রকম যে টুলসগুলো রয়েছে সেগুলো ব্যবহার করে চালানো যায়, এরপরে কিন্তু এরা ধসে পড়ে। ইরাকের সাদ্দাম হোসেন ধসে পড়েছে, লিবিয়ার গাদ্দাফি ধসে পড়েছে, তাদের দল কি রয়েছে? ইরাকের বাদ পার্টি কি আছে? নেই তো। লিবিয়ার গাদ্দাফির দলও নেই। ইয়েমেনের যে আবু সালে, তার দল কি রয়েছে? নেই। ওখানে হুতি এসে গেছে। অর্থাৎ চরমপন্থীদেরকে কখনো ভদ্র ভাষায় এদেরকে সরানো যায় না। শেখ হাসিনা কিন্তু
ক্ষমতা ছাড়েনি, সে ক্ষমতা রেখে পালিয়ে যেতে হয়েছে, এটা মনে রাখতে হবে। তো নেপালের সাথে বাংলাদেশের সাথে এটা ক্ষমতাচ্যুতি না, শেখ হাসিনারটা কিন্তু ক্ষমতাচ্যুতি না। অনেকে ক্ষমতাচ্যুতি বলে, ক্ষমতাচ্যুতি হলে সে পদত্যাগ করে তার দেশেই থাকে। আপনারা দেখেছেন গ্রেট আমেরিকাতে সরকার পতন হয়েছে, বাইডেন ক্ষমতা ছেড়েছে, তাকে কি পালাতে হয়েছে? জেলে যেতে হয়েছে, কিন্তু শেখ হাসিনাকে পালাতে হয়েছে, কারণ সে রাষ্ট্রীয় সমস্ত যে আওয়ামী জাঙ্গিয়া বাহিনীগুলো ছিল সেগুলো দিয়ে এদেশের মানুষের উপর গণহত্যা চালিয়েছে। প্রায় 1400 মানুষ সে হত্যা করেছে। মোটামুটি সে প্রায় 35,000 মানুষকে পঙ্গু, অন্ধ এবং বিকলাঙ্গ করে দিয়েছে। এগুলো সবগুলো গুলিতে হয়েছে, এটা মনে রাখতে হবে। এই 35,000কে কিন্তু গুলু করা হয়েছে হত্যা করার জন্য। অর্থাৎ শেখ হাসিনার উদ্দেশ্য ছিল, যদি সে লিবিয়ার গাদ্দাফি, ইরাকের সাদ্দাম, তারপরে ইয়েমেনের আবু সালে, সিরিয়ার বাশার আল হাসিনার মতো যদি সে পুরো এই রাষ্ট্রীয় ব্যবস্থা দিয়ে যদি সে বাংলাদেশের মানুষকে হত্যা করে টিকে থাকতে পারত, তাহলে কিন্তু তাকে পালাতে হতো না। কিন্তু এই দেশের, আমাদের তো দেশপ্রেমিক সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী বা অন্যান্য বাহিনী, তো এই 3টা বাহিনী তো আমাদের গৌরবের, বা আমরা যে গৌরবের সাথে বলি যে দেশপ্রেমিক বাহিনী, তারা আমাদের সে আস্থার প্রতিদান দিয়েছে। ঠিক আছে, তারা শেখ হাসিনার পতন ঘটায়নি, পতন তো জনতা ঘটিয়েছে, কিন্তু তারা জনতার সাথে একাকার হয়ে গেছে। তারা পতন ঘটাতে চাইলে কিন্তু 15ই আগস্টের পরিস্থিতি হতো। 15ই আগস্ট 1975 সালে যেটা হয়েছে, সেটা তারা শান্তিপূর্ণভাবে অবস্থান নিয়েছে, জনতা কিন্তু তারে গণভবনে দৌড়ানি দিয়েছে, দৌড়ানি দেওয়ার পর সে পালিয়ে গেছে, এটা মনে রাখতে হবে। তো এই সমস্ত পতিত স্বৈরাচারকে, এই সমস্ত থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠানগুলো, তারা কিন্তু বিভিন্ন রকমের ওই নয় ছয় বুঝিয়ে তারা আলোচনা রাখার চেষ্টা করে। যদিও এই চেতাম হাউস 1920 সাল থেকে বিশ্বের বিভিন্ন দেশের রাজনীতি নিয়ে গবেষণা করে, মতামত উপস্থাপন করে, কিন্তু এই যে আওয়ামী নামক একটা জঙ্গি বাহিনীর, এদের যে মানসিক বিকারগ্রস্ততা, এদের যে চরমপন্থা, এগুলো সম্বন্ধে তো চেতাম হাউস জানে না। যারা 15 বছর 7 মাস এদেশের সমস্ত রাজনৈতিক দল, ইসলামিস্ট বা ইসলামিক যে দলগুলো রয়েছে তাদেরকে তো শেষ করেছে, বিএনপির মতো একটা মধ্যপন্থার নিরীহ দলকে পর্যন্ত তারা শেষ করে দিয়েছে জঙ্গি ট্যাগ দিয়ে এবং রাজাকারদের অনুসারী ট্যাগ দিয়ে। বিএনপিকে তারা সবসময় বলতো বিএনপি যুদ্ধাপরাধের বিচার চায় না, অর্থাৎ অ্যাড করে দেওয়া। তারা প্রথমে সিদ্ধান্ত নিয়েছে, আওয়ামী লীগ আর কি, প্রথমে সেনাবাহিনীকে শেষ করে দিয়েছে যাতে তাদের বিরুদ্ধে কেউ প্রতিরোধ করতে না পারে। এরপরেতে জানেন আপনারা, আস্তে আস্তে বিমান বাহিনী, নৌবাহিনী, এই সমস্ত জায়গায় যে সমস্ত দেশপ্রেমিক অফিসার ছিল তাদেরকে অকার্যকর করে দিয়েছে। তারপর আপনারা জানেন রাজনীতিতে সে জঙ্গি কার্ড নিয়ে এসেছে। হেফাজতকে গণহত্যা করার পর এরপর এই কার্ড সে ব্যবহার করেছে। 24শে আগস্টের পর এখনও সে এই কার্ড ব্যবহার করছে। এদেশের কোটি কোটি যে বিপ্লবী গণ অভ্যুত্থানকারীরা 5 আগস্ট 2024 সালে রাস্তায় আবাবিল পাখির মতো এসেছে, তাদেরকে এখনও জঙ্গি বলছে, কারণ সে এখনও স্বপ্নে রয়েছে। বুঝতে পেরেছেন? সে বুঝতে পারছে না। তো তার চরমপন্থী উগ্র যে এক্সট্রিমিস্ট আওয়ামী জঙ্গিগুলো, এদেরকে দিয়ে সে যে বাংলাদেশে রাজনীতি শূন্য করার চেষ্টা করেছে। কোনো একটা মিছিল মিটিং হলে, বিএনপি একটা সমাবেশ ডাকলে, সেখানে তার চরমপন্থী জঙ্গি বাহিনীগুলোকে লেলিয়ে দিয়ে সেখানে আবার সমাবেশ ডাকিয়ে সেই সমাবেশে
পুলিশ লীগের প্রশাসন দ্বারা সে 144 দ্বারা জারি করত। সে তো রাজনীতি করেনি। শেখ হাসিনা তো চরমপন্থা বাংলাদেশে এই বইয়ে নেওয়ার চেষ্টা করেছে। এ কারণে সে উৎখাত হয়েছে। সে কিন্তু পদত্যাগ করেনি, এটা মনে রাখতে হবে। তো দুই দলের একটা কথা বলেছে, দুই পরিবারের একটা কথা বলেছে এই চেতাম হাউস। দুই দল বলতে তারা তো বুঝে, একটা হচ্ছে শেখ পরিবার আর একটা হচ্ছে জিয়া পরিবার। তো শেখ পরিবার এদেশের মানুষের আকাঙ্ক্ষা সেটা রক্ষা করতে পারেনি। তারা একটা মাফিয়া, একটা জঙ্গি শাসন চালিয়েছে। এগুলো পুরনো কথা, কিন্তু নতুন নতুন মানুষ অ্যাড হবে, তাদের সাথে তো ভাব বিনিময় করতে হবে। কিছু কিছু রিক্সাওয়ালা দেখবেন, এগুলো সবসময় বলতে হবে, নতুন নতুন রিক্সাওয়ালারা ফেসবুক রিলস, ইউটিউব রিলস বানাচ্ছে। বিভিন্ন ওই ছাপড়ি যে সমস্ত ইউটিউবার বা ব্লগার রয়েছে তাদের মাধ্যমে, মানে শেখ হাসিনা ভালো ছিল, শেখ হাসিনা এটা করেছে সেটা করেছে। এখন আওয়ামী লীগ এই রিক্সাওয়ালাদের দল হয়ে গেছে, রিক্সাওয়ালা লীগ হয়ে গেছে। যদিও এদেশের, আমি আশা প্রকাশ করি, এদেশের দেশপ্রেমিক 60-70% যে হতদরিদ্র হোক, রিক্সাওয়ালা হোক, তারা আওয়ামী লীগের বিপক্ষের। কারণ তারা জানে তাদের 15 টাকার চাল শেখ হাসিনা 60 টাকার মধ্যে করেছে, গোল আলুর কেজি 80 টাকা করেছে, পেঁয়াজের কেজি 300 টাকা করেছে, রসুনের কেজি 280 টাকা করেছে। কথা বুঝতে পেরেছেন? গরুর মাংসের কেজি 900 টাকা করেছে। এখনও 900 টাকা আছে, কি করার আছে? কারণ সে তো সমস্ত সম্পদ লুটে নিয়ে গেছে, কাগজ ছাপিয়ে রেখে গেছে। এখন এই যে রিক্সাওয়ালা যত তৈরি হবে, অশিক্ষিত অপদার্থ টাইপের যে সমস্ত রিক্সাওয়ালা রয়েছে আর কি, যারা বিভিন্ন রিলসে আওয়ামী লীগের পক্ষে কথা বলছে, এদের তো ব্রেন ওয়াশ করতে হবে, এদেরকে তো সঠিক শিক্ষা দিতে হবে। না হলে তো তারা একটা শালীন, সভ্য, রুচিশীল, উন্নত রাষ্ট্র গঠনের অন্তরায় হবে। তারা তো গুজব চড়াচ্ছে, তাই না? তারা তো বুঝে না আওয়ামী লীগ কি। আজকাল একটা স্মার্টফোন থাকলে কিন্তু সে কিন্তু আস্তে আস্তে জ্ঞানের সাগরে যখন ঢুকে পড়ে, আস্তে আস্তে সে শিক্ষিত হয়ে ওঠে। শিক্ষা শুধু ওই স্কুল কলেজে গিয়ে শুধু বিভিন্ন সূত্র মুখস্থ করলে না, A+B হোল স্কয়ারের সূত্র মুখস্থ করো, টেন্সের মুখস্থ সূত্র করো, অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েসের সূত্র মুখস্থ করো, এটা শিক্ষা না। শিক্ষা ভিতর থেকে তার জ্ঞানের আলো ছড়িয়ে দিতে হবে। ওই যে A+B হোল স্কয়ারের সূত্র, সেটা তো গাণিতিক সূত্র, সেটা একজন জ্যোতির্বিদের সূত্র, একজন গণিতবিদের সূত্র। তারপরে টেন্সের যে সূত্র, সেটা তো একজন ইংরেজরা এই টেন্স তৈরি করে দিয়েছে তাদের ইংরেজি শেখার জন্য, তাই না? সেটা অন্যের থিসিস। নিজের যে মেধা, মস্তিষ্ক, সেখান থেকে রিসার্চ করে কিছু করলে সেটা হচ্ছে আলোকিত। আলোকিত মানুষের জ্ঞান আর অন্যের থিসিস মুখস্থ করা কিন্তু এক না। আমেরিকার অলবিন রাইটস আর উইলবার রাইটস যে বিমান বানিয়েছিল, তারা তো কোনো থিসিস মুখস্থ করেনি। অর্থাৎ কারো থিসিস, বিগ ব্যাংয়ের থিওরি, ওটা মুখস্থ করলেই কিন্তু শিক্ষিত হওয়া যায় না। কেউ একটা আইন লিখেছে, আইন লিখে একটা সংবিধানের মধ্যে অন্তর্ভুক্ত করে দিয়েছে, যে সেটা সংবিধানে অন্তর্ভুক্ত করেছে সেটা তার মেধা, আইনটা সে চিন্তা করেছে। কিন্তু যে মুখস্থ করেছে সে হচ্ছে পাঠক। কথা বুঝতে পেরেছেন? অন্যের থিসিস মুখস্থ করে শিক্ষিত হওয়া যায়, কিন্তু মানুষ হওয়া যায় না। রিক্সাওয়ালাদেরকে শিক্ষিত করতে হবে, যাতে করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তারা আওয়ামী যে প্রপাগান্ডায় লুটিয়ে পড়ছে সেটাতে যাতে না পড়ে। এদের মধ্যে অনেক রিক্সাওয়ালা দেখবেন যে এরা ওই যে আওয়ামী লীগের বিভিন্ন চেয়ারম্যান, মেম্বার, কমিশনার, ওরা দেখবেন এদের নামে এক বস্তা চাল দিত, বুঝতে পেরেছেন? তো এদের নামের উপর আরেক বস্তা চাল চেয়ারম্যান, মেম্বারও লুটে নিত। কথা বুঝতে পারছেন? এখন সেটা তো চলে গেছে, সেটা পাচ্ছে না। অনেকে এরকম করছে। বাংলাদেশের মানুষ বেশিরভাগই সুবিধাবাদী।
এরা ভোটের সময় দরজা খুলে রাখে টাকার জন্য। কথা বুঝতে পেরেছেন? তো এই সমস্ত আওয়ামী লীগের প্রোপাগান্ডা দিয়ে এই দেশের মানুষকে বিভ্রান্ত করা যাবে না। রিকশাওয়ালাদেরকে শিক্ষিত করতে হবে, অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে হবে। এখন একজন রিকশাওয়ালা 20,000 টাকা 25,000 টাকা দিয়ে মোবাইল কীভাবে কিনবে? তার ব্রেন ওয়াশ করার জন্য সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন বিলবোর্ডে প্রচারণা চালাতে হবে। না হলে তো রিকশাওয়ালা যে একটা ভোটের মালিক, আমিও সে ভোটের মালিক, সে তো বিভ্রান্ত হয়ে যাবে। সে শেখ হাসিনার মতো দুর্বৃত্তের সমর্থন করে। বিশ্বের শীর্ষ সন্ত্রাসী, বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসী হচ্ছে শেখ হাসিনা, যে মানুষকে হত্যা করে। এই সমস্ত বিভ্রান্তিকর রিক্সা চালকরা কিন্তু এই যে নারায়ণগঞ্জের গডফাদার শীর্ষ সন্ত্রাসী শামীম ওসমানও 1 লাখ ভোট পায়, তাই না? এদেরকে ভোট দিয়ে দিবে। এই যে ফেনীর শীর্ষ সন্ত্রাসী গডফাদার নিজাম হাজারি, সেও 50-60 হাজার ভোট পায়। এই ভোটগুলো কারা পায়? এই সমস্ত বিভ্রান্ত লোকজন ভোট দিয়ে দেয়। কথা বুঝতে পেরেছেন? ফেনীর জয়নাল হাজারি, সেও ভোট পেত। কারা দেয় এই সমস্ত ভোট? কথা বুঝেন নাই? তারপরে যে সাভারের শীর্ষ সন্ত্রাসী এমপি শাওন, সে যুবলীগ নেতা ওমর ফারুককে তার লাইসেন্সকৃত অস্ত্র দিয়ে গুলি করে হত্যা করে ফেলেছে, সেও ভোট পায়। কারা দেয়? এই সমস্ত বিভ্রান্ত হওয়া মানুষগুলো ভোট দেয়। অর্থাৎ এদের ভোটে কিন্তু একটা জাতি বিপদগ্রস্ত হতে পারে। এদেরকে সচেতন করার জন্য, শিক্ষিত করার জন্য রাষ্ট্রীয় বিভিন্ন বিলবোর্ডের মাধ্যমে, কারণ এরা তো রিক্সা চালায়, সে মিরপুরে যাবে, মিরপুরে যখন একটা বিলবোর্ড থাকবে, সেখানে তখন দেশপ্রেম, মানবপ্রেম, জুলাই যোদ্ধাদের অবদান, বাংলাদেশে 15 বছর 7 মাস থেকে শেখ হাসিনা কী করেছে, বিএনপি একটা সমাবেশ ডাকলে সেখানে যে 144 ধারা জারি করেছে, সে তো জানে না সেটা, তাই না? সেটা তো বিভিন্ন নিউজ পোর্টালে রয়েছে, সংবাদ মাধ্যমে রয়েছে। তার তো সংবাদ শোনার সময় নেই, সে তো নিউজ পেপার পত্রিকা পড়ার সময় নেই, সে তো রিক্সা নিয়ে দৌড়ায়। অর্থাৎ তাকে বিভিন্ন বিলবোর্ডের মাধ্যমে তাকে সচেতন এবং শিক্ষিত করে তুলতে হবে, না হলে দেশ কিন্তু বিপদগ্রস্ত হবে। এটা আমাদেরকে সবাইকে ভাবতে হবে ভালোভাবে। চ্যাথাম হাউস আরও বলেছে যে শ্রীলঙ্কা, নেপাল এবং বাংলাদেশের যে জেএনজির গণ অভ্যুত্থান হয়েছে, সেটা মোকাবেলা করা অনেক চ্যালেঞ্জ হবে। কারণ ইরান এবং ভারতের মতো দেশগুলো হচ্ছে এদের বৈশ্বিক চ্যালেঞ্জ, সেটা তারা নিরপেক্ষভাবে বলেছে। আপনারা জানেন ইরানের চ্যালেঞ্জটা হঠাৎ করে এসেছে, সেটা তো আমাদের উপর মানে চাপিয়ে দেওয়া হয়েছে। আমেরিকা আর ইসরায়েল মিলে কিন্তু এই সমস্যাটা সৃষ্টি করেছে। ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার কারণে আমাদের অর্থনীতি এবং রাজনীতি টালমাটাল হয়ে গেছে। ওই যে রিক্সাওয়ালা লীগ বলে না, ওরা তো বলে খাম্বা আছে বিদ্যুৎ নেই, পাম্প আছে তেল নেই। তো তেল তো তাদের আব্বা যে আমেরিকা আর ইসরায়েল, সেটা তারা বন্ধ করেছে। সেটা তো আর সরকারের কোনো কিছু নেই। এটা তো হচ্ছে আপনি মনে করেন আপনি একটা জায়গা দিয়ে চলছেন, হঠাৎ করে পিছলিয়ে পড়ে গেলেন, এটা তো আপনার দোষ না, এটা মনে রাখতে হবে। ভারতের কথা বলেছে, ভারতের চ্যালেঞ্জ আসলে কিন্তু আমরা একটা দুর্ভাগ্য জাতি, খুবই আমাদের জন্য দুর্ভাগ্যজনক যে ভারতের মতো অসৎ এবং অসভ্য একটা প্রতিবেশী আমরা পেয়েছি। এটা নেপাল এবং শ্রীলঙ্কার জন্য কিন্তু দুর্ভাগ্য। তারা নেপালের সাথেও কিন্তু দুষ্টামি করে। নেপাল সরকার কিন্তু অলরেডি, তারা হিন্দু প্রধান দেশ হলেও তারা চীনের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা চালাচ্ছে। আর শ্রীলঙ্কাকে তারা খণ্ড বিখণ্ড করার জন্য ভারত কিন্তু শ্রীলঙ্কার কিছু অংশ দখল করার জন্য তারা কিন্তু তামিল টাইগার রেখে অস্ত্র শস্ত্র এবং প্রশিক্ষণ দিয়েছিল। যাক, শ্রীলঙ্কা বহু বছরের গৃহযুদ্ধ থেকে বেরিয়ে এসেছে। শ্রীলঙ্কা এখন চীনের মুখাপেক্ষী হয়েছে, অর্থাৎ চীনের সাথে ফ্রেন্ডশিপ করছে। আর বাংলাদেশে তো আপনারা জানেন, বাংলাদেশের যে খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটিতে আমাদের ওটাকে বিচ্ছিন্ন করে ফেলার জন্য ভারত আসাম, মিজোরাম, নাগাল্যান্ডে তাদের সেনা ক্যাম্পগুলোতে শান্তি বাহিনীকে প্রশিক্ষণ দিয়ে বহু বছর থেকে আমাদের দেশে একটা সমস্যা সৃষ্টি করে রেখেছে। বুঝতে পেরেছেন? তাছাড়া
5 আগস্ট 2024 সালের বাংলাদেশের যে মানুষের অভূতপূর্ব যে বিপ্লবী গণ অভ্যুত্থান, সেটা কিন্তু ভারত মেনে নেয়নি। কারণ বাংলাদেশে শেখ হাসিনার যে রেজিম ছিল, এক্সট্রিমিস্ট, জঙ্গি, পৈশাচিক, বীভৎস, বর্বর যে রেজিম ছিল, এটা কিন্তু ভারত টিকিয়ে রেখেছে। ভারত শেখ হাসিনাকে এই মুসলমানদেরকে কিভাবে ধ্বংস করে ফেলা যায়, কাশ্মীরের মুসলমানদেরকে তারা যেভাবে ধ্বংস করছে আয়নাঘর প্রতিষ্ঠা করে, সেই ফর্মুলাটা কিন্তু এই ভারতই দিয়েছে। এখন ভারত যেহেতু ধরা পড়েছে, আর ভারতের যে সমস্ত রয়ের গোয়েন্দা বাহিনীর লোকজন তারা স্নাইপারের নিয়ে যে সমস্ত বাংলাদেশের মানুষকে গুপ্ত হত্যা করা হয়েছিল 5 আগস্টের আগে, সেটার সাথে কিন্তু ভারতের গোয়েন্দা বাহিনী জড়িত। এখন সেটাকে তারা লুকাবার জন্য বাংলাদেশের 5 আগস্টের যে স্বতঃস্ফূর্ত বাংলাদেশের জাতির সূর্য সন্তানেরা, যারা এই 5 আগস্টের বিপ্লবী গণ অভ্যুত্থানটা ঘটিয়েছে, তাদেরকে পুরো ভারত তারা জঙ্গি, তারপরে পাকিস্তানি, আফগানি এই সমস্ত ট্যাগ দিয়ে ভারতের যে পায়ুষ মিডিয়াগুলো রয়েছে, তাদের যে প্রপাগান্ডাগুলো রয়েছে, তারা কিন্তু প্রচুর প্রপাগান্ডা ছড়িয়েছে, কিন্তু লাভ হয়নি। কারণ এটা ভারতের একটা পরাজয় ছিল। এটা অবশ্য একটা চ্যালেঞ্জ, কারণ ভারত অবশ্য তাদের হোমওয়ার্ক শুরু করে দিয়েছে বাংলাদেশের বিষয় হস্তক্ষেপ করার জন্য, বাংলাদেশের মানুষকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য তারা সেই জঙ্গি কার্ড খেলছে। কারণ শেখ হাসিনার মাধ্যমে তারা বাংলাদেশের সমস্ত সম্পদ লুটে নিয়ে যেত। এই যে পেঁয়াজের কেজি 300 টাকা করে দিলে কার লাভ হতো? ভারতের লাভ হতো, তাই না? সব কিছুতে ভারতের লাভ। ভারত বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি করছে, গ্যাস, বিদ্যুৎ, সমস্ত কিছু রপ্তানি করছে বেশি দামে। কথা বুঝতে পেরেছেন? শেখ হাসিনা অন্য দেশ থেকে আনতো না, এটা তো ভারতের একটা বিশাল ব্যবসা। আর এর চেয়ে বড় বিষয় হচ্ছে ভারত বিরোধী না, যারা বাংলাদেশপন্থী, ভারতের পক্ষ হওয়ার তো কোনো কারণই নেই। কারণ যে ভারত বাংলাদেশের সীমান্তে বাংলাদেশের নিজস্ব মানুষকে গুলি করে হত্যা করে দেয়, হাজার হাজার মানুষকে হত্যা করেছে এ পর্যন্ত বিগত 55 বছরে, তারা তো বাংলাদেশের শুভাকাঙ্ক্ষী না। একটা মানুষ যদি একটা অপরাধের সাথে সম্পৃক্ত থাকে, তাকে গ্রেপ্তার করে আইনি পর্যায়ে, আইনি প্রক্রিয়ায় কিন্তু নিয়ে যাওয়া যায়, কিন্তু ভারত তাকে সরাসরি শ্যুট করে দিচ্ছে, তাই না? এটা হয়তো একটা অসৎ প্রতিবেশীর লক্ষণ। তো শেখ হাসিনা যেহেতু ভারতকে অ্যাক্সেস দিয়ে দিয়েছে, এখন শেখ হাসিনার সাথে সাথে কিন্তু ভারতও পালিয়ে গেছে। ভারত এটা মেনে নিচ্ছে না। ভারত আমাদের পানি বন্ধ করে দিচ্ছে, বা অসময়ে পানি ছেড়ে দিয়ে আমাদের সমস্ত কৃষি, খামার, সমস্ত কিছু নষ্ট করে দিচ্ছে। তো এরকম একটা অসৎ প্রতিবেশী থাকলে সেটা চ্যালেঞ্জ হবে, এটাই স্বাভাবিক। দেখা যাক বাংলাদেশের যে দেশপ্রেমিক ছাত্র জনতা রয়েছে, যারা এই জাতির সূর্য সন্তান, তারা ভবিষ্যতে এই দেশকে কোথায় নিয়ে যেতে পারে ভারতের এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করে। অলরেডি আপনারা দেখেছেন তারা কিভাবে সীমান্তে মুসলমানদেরকে এনে বাংলাদেশে ফুসিন করে দিচ্ছে। অর্থাৎ এমন একটা অসভ্য বর্বর, যাদের কাছে কোনো নীতি নৈতিকতা নেই, মানুষের প্রতি মানুষের যে মমত্ববোধ না থাকুক, মানুষের মানবাধিকারের প্রতি একটা সম্মান, একটা প্রপার চ্যানেলে যে একটা দেশের নাগরিককে পাঠাতে হয়, সেটা না করে তারা উট, ভেড়া, গরু, ছাগলের মতো, অর্থাৎ মুসলিম জাতিকে একটা অপমান করা। তারা এ কারণে শেখ হাসিনা পতন হওয়ার পর তারা দেখেছে যে তাদের হিন্দুত্ববাদী সরকারের পতন হয়ে গেছে। এ কারণে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য তারা বিভিন্ন জঙ্গি বা এক্সট্রিমিস্ট এই সমস্ত ট্যাগ দিয়ে এটার সাথে শেখ হাসিনা যোগ দিয়েছে। এদেশের জেনজিকে মনে রাখতে হবে, এরাই হচ্ছে বাংলাদেশের আসল শত্রু। অর্থাৎ এখন ভারতকে মোকাবিলা করার জন্য, ভারতের এই সমস্ত চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য রাষ্ট্রীয়ভাবেও কিন্তু ভালোভাবে উদ্যোগী হয়ে কিন্তু কাজটা সম্পন্ন করতে হবে। আল্লাহ হাফেজ। পরবর্তীতে আপনাদের সাথে অন্য বিষয়ে আলোচনা হবে।